নাতনিকে ইভটিচিং এর প্রতিবাদ করায় প্রাণ গেল নানার। বৃদ্ধের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম। গাইবান্ধায় শুরু হয়েছে ৩০০ বছরের পুরনো মনোবাসনা পূরণের মেলা। মনের বাসনা পূরণে ভিড় জমাচ্ছে ভক্তরা। ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় প্রাণ গেল গর্ভের ৪ মাসের সন্তানের। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। সবাইকে মে দিবসের শুভেচ্ছা। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি শাহিদা রুবি। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। নাতনিকে ইভটিচিং এর প্রতিবাদ করায় নানা আজগরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ২৯ এপ্রিল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইরে। কয়েকজন সন্ত্রাসী আজগরকে কুপিয়ে রক্তাক্ত করে। রাত ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধের মৃত্যুতে পুরো এলাকা ও বাড়ি জুড়ে চলছে শোকের মাতম। বিস্তারিত রিপোর্টে। নাতনিকে ইভটিচিং এর প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। ২৯ এপ্রিল সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বৃদ্ধের মৃত্যুতে পুরো বাড়ি ও এলাকা জুড়ে চলছে শোকের মাতন। আমার একটা বাগনি আছে, আমার বড় বোনের মেয়া, ও হলো ছোট। ওই যাওরে কালে ওর দিকে তাকাইতো আর রাস্তাঘাটে আটকাইতো। কালে আবার বাপের কইতো, আমারে কইতো। নিহত নানা আজগর আলী সিংগাইর থানার জয়মন্ডপ ইউনিয়নের রায় দক্ষিণ গ্রামের বাসিন্দা ছিলেন। সেই সাথে পেশায় ছিলেন একজন মুদি দোকানদার। পরিবার ও এলাকাবাসীর বরাতে জানা গেছে, দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন স্থানীয় মৃত কালু পরামানিকের ছেলে ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন। এই নিয়ে আজগর আলী ও তার মেয়ে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একটা শীর্ষ বাচ্চা মেয়ে, এই মেয়েটা নিয়ে ও একটু বেশি কথাবার্তা বলে, উলঙ্গ হয়, এই অভিযোগের ভিত্তিতে পুলিশ আল আমিনকে খুঁজতে শুরু করলে ক্ষিপ্ত হয়ে আল আমিনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল সন্ধ্যায় আজগরের উপর হামলা চালায়। তারা রামদা ও চাপাতি দিয়ে আজগরের হাত পা ও মাথা সহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। কালকে মাগরিবের পর আমার এই ভাইকে কবরস্থানের দোকান তার খালি জায়গা ভাইয়া বাদ্য বাজনা নিয়ে আইছে, আর 10টা হুন্ডা আইছে। আইসা কত ফাল জাল মারছে, নাচ গান করছে, আর ৩-৪ জন লোকে দোকান থেকে বাইর করে লইয়া এই চাইনিজ কুড়াল দিয়া তারে পার তলি, মাথার খুলি, পিঠের ঘেটিতে আঘাত, পিঠে আঘাত, আর পাওগুলি ভাঙ্গা টুকরা টুকরা করছে। রক্তাক্ত অবস্থায় আজগরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 10টায় তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ভুক্তভোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তার শরীরে গভীর ক্ষতচিহ্ন ছিল। সে কোন রকম আর কি সিংহের গোনাপাড়া হাসপাতাল নিয়ে থেকে রিলিজ করে থেকে ভোট করে এলাম ক্লিনিকে নেওয়ার সাথে সাথে তার মৃত্যু ঘোষণা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় 2টি মামলা হয়েছে। একটি ইভটিচিং এর অভিযোগে, অপরটি হত্যার ঘটনায়। হত্যা মামলায় আল আমিন সহ ৫-৬ জনের নাম উল্লেখ করে আরো ৬-৭ জন অজ্ঞাতনামা আসামিকে অভিযুক্ত করা হয়েছে। তিনি জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমের মা, তিনি আমার একটা অভিযোগ নিয়ে যে যৌন নিপীড়ন সংক্রান্তে, উত্ত্যক্ত করা সংক্রান্তে তার মেয়েকে আসা যাওয়া, রাস্তায় চলাফেরা এবং আসা যাওয়ার পথে আলামিন নামে একটি ছেলে, সে আসামি, সে বিভিন্ন সময় উত্ত্যক্ত করে, এই ধরনের একটি অভিযোগ দেয় এবং এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য, তদন্ত করার জন্য বাসায় আসে। পরবর্তীতে আলামিন আর ছিল না, সে 3টি মোটরসাইকেলে নিয়ে তার দলবল নিয়ে এই ভিকটিমের নানাকে আক্রমণ করছে। পরবর্তী ওখানে এনাম মেডিকেলে ভর্তি ছিল, তারপরে উনি ওখানে মৃত্যুবরণ করছে। বর্তমানে এই ঘটনায় আমাদের পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। পুলিশি তৎপরতায় ধরা পড়ুক আজগর আলীর হত্যাকারীরা। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হোক সমাজে আর নয় কোনো অন্যায় অপরাধ। গাইবান্ধার ভরতখালী কাষ্ঠকালী মন্দির। ভক্তদের বিশ্বাস, এখানে এলেই সন্তান লাভ, রোগমুক্তি আর মনের বাসনা পূরণ হয়। প্রায় ৩০০ বছরের পুরনো এই মন্দির ঘিরে বসে বৈশাখী মেলা।
প্রতিদিনই নানা মানত আর উৎসর্গে মুখরিত থাকে প্রাচীন এই দেবীর দরবার। আফতাব হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যেখানে গেলে নিঃসন্তানরা সন্তান লাভ করেন, যে কোনো রোগ ব্যাধি ভালো হয় এখানে এলে। এছাড়া মনের যে কোনো বাসনা পূরণ হয় এই মন্দিরে গেলেই, এমনটাই বিশ্বাস ভক্তদের। বলা হয় ৩০০ বছরের পুরাতন এ মন্দিরটি শুধু স্থানীয় নয়, দূর দূরান্ত এবং দেশের বাইরে থেকেও হাজারো পুণ্যার্থী আসেন এই মন্দিরে। কেউ সন্তান লাভের আশায়, কেউ রোগব্যাধি থেকে মুক্তির জন্য, আবার কেউ পারিবারিক শান্তি কিংবা ব্যবসায় উন্নতির জন্য হাজির হন জাগ্রত কাষ্ঠকালীর দরবারে। বাচ্চা অসুস্থ কারণে আর নিজেরও সমস্যার জন্য যে মানত করছি সে মানত আমার মা আমার জন্য পূর্ণ করছে, এই জন্য আসছি। আমার এখানে বাচ্চার মানত ছিল, সেজন্য আসছি। গাইবান্ধা জেলা শহর থেকে ২১ কিলোমিটার দূরে সাঘাটা উপজেলার ভরতখালী হাট সংলগ্ন কালী মন্দিরটির অবস্থান। মন্দির ঘিরে বসে মাসব্যাপী বৈশাখী মেলা। এখানে বড় উৎসবটা হলো বৈশাখ মেলা। বছরে 1 মাস মেলা হয়, শনি মঙ্গল হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়। ধূপ, মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে তেল ঢেলে আরো নানা মানত পূরণ করে ভক্তরা মা কালীর সামনে প্রার্থনা করেন। প্রতি বছর মেলায় ৩০০-র বেশি পাঠা বলিদান ও কয়েক হাজার কবুতর উৎসর্গ করা হয়। কেউ কেউ মন্দির চত্বরের বিশাল বটগাছের গায়ে লাল সুতো বেঁধেও বাসনা করেন। এই মানসিক করার ফলভাগ পাওয়ার জন্যই তারা এখানে ছুটে আসে এবং তাদের মানসিক অনুযায়ী পাঠা বলি এখানে মায়ের ভোগ দেয়। ভোগ দিয়ে তারা তার পূর্ণতা অর্জন করে। কবুতরের বাচ্চা নিয়েছিল, এই ছেলের মানা ছিল, ছেলের অসুখ ভালো হয়ে গেছে দেওয়ার জন্য। যে নারীদের সন্তান হয় না, তারা এই মন্দিরের জবা ফুল খেলে পেটে সন্তান আসে, এমন দাবি ভক্তদের। মায়ের ঘরে ফুল টুল জল নেয়, জবা ফুল খালি বাচ্চা এসে যায়। এটা আমরা দেখছি, প্রমাণ আছে, তারা ভোগও দেয় এখানে আসে। লোকমুখে শোনা যায় প্রায় ৩০০ বছর আগে এক গভীর রাতে স্বপ্ন দেখেছিলেন তৎকালীন জমিদার রমণীকান্ত রায়। স্বপ্নে এক দেবী মূর্তি তার সামনে এসে বলেন, আমি তো ঘাটে চলে এসেছি, এবার তুই আমাকে পূজা দে। স্বপ্ন এতটাই জীবন্ত ছিল যে ঘুম ভাঙতেই তিনি ছুটে যান নদীর ঘাটে। সেখানে সত্যি খুঁজে পান এক পোড়া কাঠের টুকরো, যেন অদ্ভুত এক শক্তি তার ভেতরে। জমিদার সেই খণ্ডটিকে আনেন বাড়িতে এবং একটি ছোট ঘরে রেখে শুরু করেন পূজা। ধীরে ধীরে সেই পোড়া কাঠ যেন প্রাণ ফিরে পায়, বিশ্বাস জন্ম নেয় মানুষের মনে। এই কাঠখণ্ডই যেন রূপ নিয়েছে শ্রী শ্রী কাষ্ঠকালী দেবীতে। তখন থেকে আজও একইভাবে চলে আসছে পূজা অর্চনা। যমুনার শাখা ঘাঘট নদী দিয়ে মায়ের মূর্তি ভেসে আসে এবং জমিদারকে স্বপ্ন দেখায়। পরে স্বপ্নে পাওয়ার পরে জমিদার নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে এই বিশ্বাস, এই আস্থা আর সেই পুরনো স্বপ্নের গল্প। কবির চৌধুরী, জয়, মাই টিভি। নগর জুড়ে ব্যাটারি চালিত রিকশা এখন যেন চলন্ত বিপদ। প্রশিক্ষণহীন চালক, দুর্বল ব্রেকিং ব্যবস্থা আর দ্রুত গতির কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও বাড়ছে সংখ্যা। ছিনতাই সহ নানা অপরাধেও ব্যবহার হচ্ছে এই যান। নিয়ন্ত্রণহীন এই অরাজকতা রোধে জরুরি নীতিমালা ও কঠোর পদক্ষেপ চায় সাধারণ মানুষ। বর্তমানে বাংলাদেশের শহর ও নগর জুড়ে এক নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে ব্যাটারি চালিত রিকশা। প্রশিক্ষণহীন চালকরা কোনো ড্রাইভিং লাইসেন্স ছাড়াই ৩৫ থেকে ৪০ কিলোমিটার গতিতে জনবহুল সড়কে দাফিয়ে বেড়াচ্ছেন। বড় আকারের ২৮ থেকে ২৯ ইঞ্চি চাকা এবং দুর্বল ব্রেকিং ব্যবস্থার কারণে ব্যাটারি চালিত রিকশা সহজেই ভারসাম্য হারিয়ে উল্টে যাচ্ছে। ফলে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বহু মানুষ আহত বা চিরতরে পঙ্গুত্ব বরণ করছেন। দ্রুতগতির হওয়ায় এবং নাম্বার প্লেট না থাকায় এ যান ব্যবহার করা হচ্ছে ছিনতাইয়ের কাজেও। রাজধানী ঢাকায় অত্যাধিক হারে বেড়েছে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা। মহাসড়ক থেকে ব্যাটারি চালিত রিকশাকে সরিয়ে দেওয়ার জন্য কথা বলছেন সাধারণ মানুষ, তুলছেন নানা ভোগান্তির কথা। অন্যদিকে ব্যাটারি চালিত রিকশা চালকরা বলছেন ভিন্ন কথা। সাধারণ মানুষের সাথে সাথে পায়ে চালিত রিকশা চালকরাও তুলছেন ব্যাটারি চালিত রিকশাগুলোকে একেবারে সড়ক থেকে সরিয়ে ফেলা হোক। এ বিষয়ে ব্যাটারি চালিত রিকশা চালক কিংবা পায়ে চালিত রিকশা চালক অথবা সাধারণ মানুষ কি বলছেন, চলুন শুনে আসা যাক। ভুক্তভোগীদের যেন অভিযোগের শেষ নেই। ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় ৪ মাসের গর্ভবতী নারীর সন্তান পেটে নষ্ট হয়ে যায়, এমনও করুণ দৃশ্য তুলে ধরেছেন সেই সন্তানের পিতাই। আমি আমার ওয়াইফকে নিয়ে রাস্তায় যাচ্ছিলাম, এই অটোর মাধ্যমে অটোর অ্যাক্সিডেন্টের কারণে আমার অনাগত সন্তান ৪ মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। আমি সেই ভুক্তভোগী যে এখনো পর্যন্ত আমার স্ত্রীকে নিয়ে সাফার করতেছি।
পরিসংখ্যান অনুযায়ী এবার ঈদে ৩২% দুর্ঘটনা ঘটেছে ব্যাটারি চালিত রিকশায়। এমন পরিস্থিতিতে 2014-17 ও 2021 সালে 3 দফা হাইকোর্ট ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও আমদানি নিষিদ্ধ করলেও এসবের সংখ্যা না কমে বরং বাড়তে থাকে। সবশেষ গত বছরের নভেম্বরে হাইকোর্ট আবারও 3 দিনের মধ্যে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। তবে চালকদের বিক্ষোভের মুখে পিছু হটে সরকার, আর এতেই প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। আমি আমার ছেলে সহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং গত পরশুদিন অটো রিকশা তার নিয়ন্ত্রণ নিতে না পেরে আমার বাইকের উপরে উঠায় দেয়। আমি আমার রাস্তায় ঠিকই ছিলাম, ও এমনভাবে আসছে যে ওর কারণে ও চাইলে ব্রেক করতে পারতো, কিন্তু ও এমনভাবে আসছে যে ওর সাথে ধাক্কা লেগে আমি অলমোস্ট পড়ে যেতে নিয়েছিলাম ব্রিজ থেকে। দেশে কত সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে তার সুনির্দিষ্ট তথ্য নেই সরকারের কাছে। বেসরকারি বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী এর সংখ্যা প্রায় 48 থেকে 50 লাখ। কোনো নীতিমালা বা নিবন্ধন না থাকায় সহজেই এই বাহন আমদানি, বিক্রি ও চলাচল আশঙ্কাজনক হারে বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। সম্প্রতি রাজধানীর বনানী ও গুলশান এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালকরা পথচারী ও মোটরসাইকেল আরোহীদের ওপর হামলা চালানোর ঘটনাও জনমনে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে চালকদের উগ্র আচরণের চিত্র স্পষ্ট হয়েছে। তবে ব্যাটারি চালিত অটোরিকশার চালকদের দাবি ভিন্ন। এটা কি আর বন্ধ হয়? যেটা চালু হয় এটা বন্ধ হয়, কিন্তু আমাকে মতন যারা কাঙ্গালি একজন আরেকজন দেখতে পারে না, না এগুলো ব্রেক করলে উল্টে যাওয়ার সম্ভাবনা মোটে নাই। তো এরা রাস্তায় চুরি করবে, ছিনতাই করবে, কি করে খাবে? অপরদিকে কিছু ব্যাটারি চালিত রিকশা চালক স্বীকার করছেন এই বাহনটি ঝুঁকিপূর্ণ বটে। জায়গায় ঘুরায় মনে করেন ঢুকাইয়া দেয়, ঠিক আছে, এই সমস্যাটা ওইটা উল্টো যাওয়ার সম্ভাবনা বেশি। এদিকে পায়চালিত রিকশা চালকরা তুলেছেন নানা অভিযোগ। ব্যাটারি চালিত রিকশা নাম্বার প্লেটবিহীন এবং দ্রুতগতির হওয়ায় এই সুযোগ নিয়ে ছিনতাই সহ নানা অপরাধে ব্যাটারি চালিত রিকশা ব্যবহার হচ্ছে দাবি তোলেন পায়চালিত রিকশা চালকরা। অটো গাড়ি চড়ে যারা উঠে মালপাতি যা থাকে মেরে চলে যায়। ছিনতাই করে ওই গাড়ি নিয়ে এসে মনে করেন যারা রিক্সা সাধারণ পাবলিক যাইতেছে ব্যাগ পালি করে টান দিলিয়ে অটো টান দিলে ওরা চলে যায়। আনাজে কানাজে অলি গলিতে চালায় ওরা, মনে করেন যে মেইন রোডে উঠিয়া ওরা মনে করেন খুব সমস্যা করতেছে জনগণের। এই রিক্সার একটা নাম্বার আছে, ওইটার কিছু নাই, ওটা যেমনে মন চাই এমনি বানাইতেছে, এমনি চলতেছে, কেউ নাই, দেখার কেউ নেই। ওরা তো আইন শুল্ক না কিছুই মানে না। 1 কিলোমিটার কোনো গাড়ি আসতেছে খুশ করে গাড়ি ঢুকাই দিচ্ছে। আপনি যে মানুষ, আপনি কোনো কিছুই মনে করতেছে না। আমরা মরছি ভাই ঠাই, বহুত লোক মারা গেছে এবং এখনো বিভিন্ন জায়গায় লোক মারে। প্রশাসন বলছেন মহাসড়কে ব্যাটারি চালিত যানবাহন চলা হুমকির কারণ, তাই এটি প্রতিরোধে সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছেন তারা। আমরা সাম্প্রতিক সময় চেষ্টা করতেছি যাতে এই ব্যাটারি চালিত রিক্সাগুলো এগুলো যেন এই প্রধান সড়কগুলোতে এসে তারা যেন এই স্বাভাবিক যে চলাচলের যে গতি, সেই গতি যেন বিঘ্ন না ঘটায়। আমরা চেষ্টা করতেছি আরও বেশি এই ইয়েটাকে মানে কার্যক্রমটারে আরো জোরালো করতে। যন্ত্রের সাহায্যে চলে এমন যানবাহনের অনুমোদন দেওয়ার একমাত্র এখতিয়ার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর। একই সাথে সড়কে নিরাপত্তা ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে সংস্থাটি। তবে কেন ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এমন প্রশ্নের উত্তর খুঁজলেও যোগাযোগ করা যায়নি সংস্থাটির পরিচালকের সাথে। বিশেষজ্ঞদের মতে সময়োপযোগী সিদ্ধান্ত না নিলে ব্যাটারি চালিত রিকশার অরাজকতা আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই নাগরিক নিরাপত্তা ও সুষ্ঠু সড়ক পরিবেশ নিশ্চিত করতেই এখনই উদ্যোগ নিতে হবে, অন্যথায় দুর্ঘটনা ও পঙ্গুত্বের সংখ্যা বাড়তেই থাকবে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।